ভারত চীন বর্ডার সমস্যা বহুদিনের। সেই সমস্যার কারণ কি? কেন হয়েছে এটা? এই ভিডিওটা সেকেন্ড পার্ট। এটার ফার্স্ট পার্ট লিংকে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর নেহরুজি ব্রিটিশদের তৈরি করা অফিসিয়াল বর্ডারকে হুবহু মেনে নেন। আর এর ২ বছর পর ১৯৪৯ সালে চীনের ভিতরে গৃহযুদ্ধ শুরু হয়, যাতে দুটি দল লড়াই করে এবং এই আভ্যন্তরীণ লড়াইয়ে কমিউনিস্ট পার্টির মাও জেদং সেখানকার জাতীয়তাবাদী কেএমটিকে হারিয়ে পিপলস রিপাবলিক অফ চায়না বা পিআরসি গঠন করে। আর তারা ঘোষণা করে যে এর আগে চীনে যা চলছিল তা আর মানা হবে না। আগের নেতৃত্ব চীনের যে নাম রেখেছিল রিপাবলিক অফ চায়না সেটাও মানা হবে না এবং চীনকে পিপলস রিপাবলিক অফ চায়না বলা হবে। মাও জেদং চীনের প্রধান নেতা হন, তার আগের নেতৃত্ব পালিয়ে তাইওয়ানে চলে যায়। এখনও তারা তাইওয়ানেই রয়েছে। এর সাথে সাথে মাও জেদং রিপাবলিক অফ চায়নার করা সমস্ত চুক্তি বাতিল করে ঘোষণা করে বলেন যে তিব্বত পুরোটা চীনের অংশ। আর এর ১ বছর পর ১৯৫০ সালের অক্টোবর মাসে আউটার তিব্বতের উপর, যা ব্রিটিশরা বাফার জোন বানিয়ে গেছিল, তার উপর মাও জেদং আক্রমণ করে রক্তপাত ঘটিয়ে তা নিজের অধীনে নিয়ে নেন। আর তিব্বতের দলাই লামা কিছুদিন পর ভারতে পালিয়ে আসেন এবং ভারতে আশ্রয় নেন। তিনি হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করেন এবং এখনও সেখানেই থাকেন। ওই যে ঘটনাটা ঘটেছিল, যাতে আউটার তিব্বতের অংশটি মাও আক্রমণ করে নিজেদের অধীনে নিয়ে নিল, এটি ভারতের জন্য অনেক বড় একটা হুমকি ছিল। এতে ভারত তিব্বতকে সাহায্য করা তো দূরের কথা, মুখেও কোনো প্রতিবাদ করেনি। প্রকৃতপক্ষে যখন এই লড়াই চলছিল, অর্থাৎ চীন যখন তিব্বতের উপর হামলা করছিল, তখন ভারত পিপলস রিপাবলিক অফ চায়নাকে চালও সরবরাহ করেছিল। এই যে আগ বাড়িয়ে বন্ধুত্ব ভবিষ্যতে ভারতেরই বাঁশ দিয়ে গেছিল। আর যখন এই সমস্ত ঘটনা ঘটলো, তখন আলোচনা শুরু হলো যে আসল চীন কে? তাইওয়ানের চীন আসল নাকি পিপলস রিপাবলিক অফ চায়না আসল? আর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য পদ ছিল, তা তো পুরনো নেতৃত্ব রিপাবলিক অফ চায়নার কাছে ছিল। তো তারা তো তাইওয়ানে চলে গেছে, এই মেম্বারশিপের কি করা যায়? তখন বলা হলো যে এটি নতুন গঠিত পিপলস রিপাবলিক অফ চায়না বা পিআরসিকে দিয়ে দেওয়া হোক। আর এই বিষয়টি ১৯৫৫ সালে ১লা আগস্ট জওহরলাল নেহরু দেশের মুখ্যমন্ত্রীদের কাছে একটি চিঠি লিখেছিলেন, যেটি ফাঁস হয়ে যায় এবং এই কারণেই মানুষ বলতে শুরু করে নেহেরুজি রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ চীনকে দিয়ে দিয়েছিল। আমেরিকা কিন্তু ভারতকেও বলেছিল যে তুমিও কিন্তু স্থায়ী সদস্যপদ নিতে পারো, কিন্তু ভারত বলেছিল এটা চায়নার কাছেই থাকা ভালো, চায়নাই যোগ্য। এর ২ বছর পর চীনের মাও জেদং নিজেদের আসল রূপ দেখাতে শুরু করেন। ভারতের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন। নেহরুজির কখনো মনেই হয়নি যে চীন ভারতের উপর কখনো স্বপ্নেও আক্রমণ করতে পারে। হিন্দি চীনি ভাই ভাই স্লোগান চলছিল। এই সময় একদিকে চীন মিষ্টি কথা বলছিল, অন্যদিকে এই ধরনের বক্তব্যও দিচ্ছিল এ তিব্বত হলো চীনের হাতে তালু, আর লাদাখ, নেপাল, সিকিম, ভুটান ও অরুণাচল প্রদেশ হলো তার ৫টি আঙুল। কিন্তু এই সব বক্তব্যের পরও ভারত চীনের আসল উদ্দেশ্য বুঝতে পারেনি। এই কিছুদিন পরেই চীন আকসাই চীনে কাউকে কিছু না জানিয়ে, কোনো আলোচনা ছাড়াই হাইওয়ে নাম্বার G291 তৈরি করা শুরু করে দেয়। ভারত এই বিষয়ে কিছুই জানতে পারেনি। তবে আইবি প্রধান BN মল্লিক বলেছিলেন যে ভারত সব জানত, কিন্তু পরিস্থিতির কারণে ইচ্ছা করেই চুপ করেছিল। কিন্তু যখন আকসাই চীনের ভেতর এই রাস্তা তৈরি হয়ে যায়, তখন ভারতের পররাষ্ট্র সচিব সুবিমল দত্ত নেহরুজিকে চিঠি লেখেন এবং স্পষ্ট জানান যে চীনারা G219 হাইওয়ে তৈরি করছে, যা ভারতের আকসাই চীনের উপর দিয়ে যাচ্ছে এবং এটি মোট ১৮০ কিলোমিটারের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। সেই সময় চীন এটিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখানোর চেষ্টা করছিল, কিন্তু বাস্তবে চীন ভারতের উপর আক্রমণের প্রস্তুতিই নিচ্ছিল। এই রাস্তা তারা এই কারণে বানাচ্ছিল যাতে যুদ্ধের সময় মিলিটারি ও রসদ দ্রুত পৌঁছানো যায়। শুরুতে ভারত এড়িয়ে গেলেও যখন এই রাস্তার ঘটনা ঘটলো, তখন ভারত পুরো পরিস্থিতিটা বুঝতে পারলো। ভারত প্রথম যে কাজটি করলো তা হলো একটি অফিসিয়াল ম্যাপ প্রকাশ করলো এবং আকসাই চীনের পুরো এলাকাটাকে ভারতের ভিতরে দেখালো। আর আকসাই চীনের অনেক এলাকায় সেনার পোস্টিংও করে দিল। আর যখনই ভারত ম্যাপ প্রকাশ করলো, তখন প্রথমবারের মতো চীন বলল যে এটা ঠিক নয়। চীনের মিনিস্টার ঝৌ এনলাই ১৬টি ল্যান্ড পয়েন্ট পাঠিয়ে দাবি করেন যে এই এলাকা পর্যন্ত সব চীনের অংশ। বর্তমানে যে LAC, তাও এই ল্যান্ড পয়েন্টগুলোর কাছেই তৈরি হয়েছে।
আকসাই চীনের বিষয় নিয়ে ভারত ও চীনের মধ্যে অনেক নোটস, চিঠিপত্র ও আলোচনা বিনিময় হলো, কিন্তু চীন কেবল টাইম ডিলে করার জন্যই এইসব করছিল। এরপর তারিখ আসে 20 অক্টোবর 1962। এই তারিখে চীন ভারতের পশ্চিম ও পূর্ব উভয় সীমান্তেই একসাথে আক্রমণ করে দেয়। এটি ভারতের জন্য সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল। কয়েক মাস ধরে লড়াই চলে। চীন অরুণাচল প্রদেশ ও আকসাই চীন উভয় দিকেই অনেক দূর পর্যন্ত ঢুকে পড়ে। চীনের পরিকল্পনা ছিল যে সে অরুণাচল প্রদেশকে আলোচনার জন্য ব্যবহার করবে এবং আকসাই চীনের বিনিময় অরুণাচল প্রদেশকে ভারতকে ফিরিয়ে দেবে। অনেকদিন লড়াই চলার পর চীন যখন তাদের পরিকল্পিত জায়গা পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ পশ্চিম সেক্টরে আকসাই চীনের এই পর্যন্ত এবং অরুণাচল প্রদেশ পর্যন্ত ঢুকে যাওয়ার পর 1962 সালের 21 নভেম্বর যুদ্ধ থামে। চীন অরুণাচল প্রদেশ থেকে ম্যাকমোহন লাইনের পিছনে নিজেদের সেনাকে ফিরিয়ে নেয়, কিন্তু আকসাই চীনে এক পাও পিছনে হটেনি। আর চীনা মন্ত্রী ঝৌ যে 16টি ল্যান্ড পয়েন্ট পাঠিয়েছিলেন প্রায় সেখানেই অবস্থান বজায় রাখে। এখন আকসাই চীন কোনো সমতল এলাকা নয়, অত্যন্ত জটিল পাহাড়ি এলাকা। এলএসির সীমানায় একাধিক ল্যান্ড পয়েন্ট জুড়ে গঠিত হয়েছে। এখানে আবহাওয়া অত্যন্ত চরম থাকে। ভারত নিজেদের আলাদা ল্যান্ড পয়েন্ট দাবি করে, চীন নিজেদের আলাদা পয়েন্ট মান। ফলে এটি অনির্ধারিত আঁকাবাঁকা এলাকা জুড়ে তৈরি হয় 1962 সালে এবং সেখানে দুই দেশের সেনা এসে থেমেছিল। আর এটাকেই এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়। অর্থাৎ ভারত বলেছে আকসাই চীন আমাদের, আমরা জনসন লাইনকেই সীমানা মানি, কিন্তু আপাতত আমাদের সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। তাই যে পর্যন্ত আমরা প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে তাকেই আমরা এলএসি বলছি। অর্থাৎ এর অর্থ এই নয় যে ভারত এলএসিকে আন্তর্জাতিক সীমানা মেনে নিয়েছে, ভারত জনসন লাইনকেই কিন্তু এখনও বর্ডার হিসেবেই মানে। আর এলএসি খুবই জটিল এলাকা। ভারতের মতে এলএসি আলাদা, চীনের মতে এলএসি আলাদা। দুই দেশের দাবিকৃত এলএসির মাঝখানে যে এলাকাটি থাকে তাকে বলা হয় বাফার জোন। অ্যাকচুয়ালি মাঝের এলাকাটিকে বাফার জোনে পরিণত করা হয়েছে। এখানে দুই দেশের সেনা এসে পেট্রোলিং করে, কোনো স্থায়ী পোস্ট নেই। আর যে সংঘর্ষগুলো হয় তাই বাফার জোনের ভেতরেই হয়, কারণ চীন এই বাফার জোনকেও নিজেদের অধীনে নিতে চায়। গালওয়ানে যে সংঘর্ষ হয়েছিল তাও এই বাফার জোনের ভেতরেই হয়েছিল। 1962 যুদ্ধের পর ভারত চীনের আসল রূপটা জানতে পারে, কিন্তু এর এক বছর পর 1963 সালে পাকিস্তান সাক্সগাম ভ্যালির এলাকাটি চীনকে উপহার দিয়ে দেয়। ভারত তখন তীব্র প্রতিবাদ করেছিল, কিন্তু কিছুই লাভ হয়নি। এরপর ভারত চীন সীমান্তে ছোটখাটো ল্যান্ড পয়েন্টে নানা সমস্যা বিভিন্ন সময় লেগে থাকতো। তো ভারত ভাবলো যে 3488 কিলোমিটার সীমান্তের মধ্যে সিকিমের 220 কিলোমিটার সীমান্তের মধ্যে কোনো বিরোধ নেই। চীনও একমত। তাই সিকিম সীমান্তে অন্তত কাঁটা তারের বেড়াটা দিয়ে দেওয়া হোক। সেপ্টেম্বর 1967 সালে ভারত সিকিম সীমান্তে ফেন্সিংয়ের কাজ শুরু করে। এটা দেখে চীনের খারাপ লাগে এবং চীনও সেখানে ফেন্সিং শুরু করে। সিকিমের সীমান্ত পাহাড় দিয়ে সুরক্ষিত হলেও নাথুলা, জেলেপলা, চোলার মতো কিছু গিরিপথ রয়েছে যা দিয়ে চীন ঢুকতে পারত। ভারত এগুলোকে সুরক্ষিত করেছিল। চীন নাথুলার উত্তরে ফেন্সিং শুরু করে, ভারত দক্ষিণে করে। বিষয়টি বাড়াবাড়ি পৌঁছলে 1967 সালের 11 সেপ্টেম্বর চীন বিশ্বাসঘাতকতা করে ভারতের সেনাদের ওপর ফায়ারিং শুরু করে, যাতে 88 জন ভারতীয় সেনা শহীদ হন। 1962 যুদ্ধে কিন্তু ভারত মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু এবার ভারত প্রস্তুত ছিল। নাথুলা পাস দিয়ে চীনারা যেই ঢোকার চেষ্টা করে, সামনে সেকেন্ড ব্যাটালিয়ন গ্রেনেডিয়ার্সের 6 থেকে 6.5 ফুটের জাট জওয়ানদের সামনে দেখতে পায়। সেকেন্ড ব্যাটালিয়ন গ্রেনেডিয়ার্স ও রাজপুতানা রাইফেলস 340 জন চীনা সেনাকে ওখানেই খতম করে দেয়। চীনাদের ফেন্সিং গুড়িয়ে দেওয়া হয় এবং চীনাদের দ্রুত পিছনে পালাতে হয়। একে 1962 সালের যুদ্ধের বদলা হিসেবেও দেখা হয়। চীনের সিকিমে আগ্রহ না থাকলেও ভারতকে চাপে রাখতে তার শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকের কাছে প্রভাব বাড়াতে চায়। ডোকলামের লড়াইয়ের পিছনেও এই কারণটা ছিল, কারণ শিলিগুড়ি করিডোর অবরুদ্ধ হলে ভারত পুরো উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে যাকে আমরা 7 সিস্টার্স বলি। এরপরও নানা জায়গায় লড়াই হয়েছে, কিন্তু ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়ে গেছে। চীন বুঝতে পারে যে ভারতের সাথে লড়াই করা সহজ হবে না, তাই চীন শান্তির রাস্তা খোঁজার চেষ্টা করে। 1993 ও 96 সালের মধ্যে ভারত ও চীন উভয়ই শান্তিপূর্ণ চুক্তির উপর জোর দেয়।
সেই চুক্তিতে প্রথমত ঠিক হয় যে উভয় দেশ এলএসিকে আপাতত মেনে চলবে। দ্বিতীয়ত ঠিক হয় যে এলএসিতে কোনো পক্ষই ফায়ারিং বা বোমাবর্ষণ করবে না, কোনো ধরনের অস্ত্র আনবে না। এই কারণেই আজ পর্যন্ত কোনো বিরোধ হলে লাঠি, রড ও লোহার স্পাইক দিয়ে মারামারি হয়, কেউ বন্দুক চালায় না। গালওয়ানের ক্ষেত্রেও লাঠি রড দিয়ে লড়াই হয়েছিল, গুলি চলেনি। এই চুক্তির পর এলএসিতে বেশ কয়েক বছর শান্তি ছিল, কিন্তু এরপর চীন নতুন কৌশল শুরু করে। যুদ্ধে যার ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, রাস্তা, ব্রিজ, এয়ারস্ট্রিপ ভালো থাকে, সেই বড় সুবিধা পায়। রসদ দ্রুত পৌঁছায়। চীন 1962 যুদ্ধের আগেও রাস্তা বানিয়েছিল। চীন চুক্তির পর অর্থনৈতিকভাবে শক্তিশালী হতেই এলএসির কাছে রাস্তা, ব্রিজ, এয়ারস্ট্রিপ ও রেল লাইন দ্রুত বানাতে শুরু করে। অন্যদিকে ভারতের অর্থনীতি তখন ততটা মজবুত না থাকায় ভারত পরিকাঠামো বানাতে পারেনি। তবে শুধু অর্থনীতি নয়, দীর্ঘদিন ধরে ভারত মনে করত রাস্তা না থাকলে পাথরের ওপর দিয়ে শত্রু সৈন্য দ্রুত ভেতরে ঢুকে আসতে দেরি হবে, তখন নিজেদের বেশ খানিকটা গুছিয়ে নেওয়া যাবে, তাই পরিকাঠামো মজবুত করেনি। পরবর্তীকালে এই মানসিকতার পরিবর্তন হয়। কিছুদিন পর চীন পরিকাঠামো বানিয়ে সালামি স্লাইসিং কৌশল শুরু করে। এতে চীন একেবারে বড় এলাকার দখলের বদলে ছোট ছোট এলাকায় নিজেদের সেনা বসিয়ে দেয়, অপরপক্ষ যাতে ছোট এলাকার জন্য যুদ্ধ শুরু না করে। এভাবে করতে করতে 2007 সাল পর্যন্ত চীন ভারতে 130 বার গোপন অনুপ্রবেশ করে। ভারত বিষয়টি জানতে পেরে পরিকাঠামো বানাতে গেলে ভারতে নানা সমস্যা আসতো, যেমন পরিবেশবাদী এনজিওরা কেস করে প্রজেক্ট আটকে দিত। দ্বিতীয়ত, ভারত কিছু বানাতে গেলেই চীন সীমান্তে উত্তেজনা বাড়িয়ে দিত, ফলে সরকার ঝামেলা এড়াতে কাজ ধীর গতিতে আস্তে আস্তে করত। এর ফলে এলএসিতে ভারতের পরিকাঠামো তৈরির কাজ অত্যন্ত ধীর গতির ছিল। এর সুযোগ নিয়ে চীন সালামি স্লাইসিং এর মাধ্যমে 26টি পেট্রোলিং পয়েন্টে ভারতের উপস্থিতি কেড়ে নিয়েছে। এই বাফার জোনে মোট 65টি চিহ্নিত পেট্রোলিং পয়েন্ট রয়েছে। PP1 থেকে 3 কারাকোরাম পাস, PP14 গালওয়ান ভ্যালি, এমন 65টি পয়েন্টের মধ্যে 26টি পয়েন্ট যেমন 5 থেকে 17, 24 থেকে 32, 37, 51, 52, 62 ভারত আগে যেখানে সহজে পেট্রোলিং করত, সেখানে চীন ধীরে ধীরে আমাদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। চীন একই কাজ বারবার করতে থাকে, একসাথে দখল না করে একটা পয়েন্ট এসে বসে যায়, আলোচনা হয় এবং পরে সেটিকে বাফার জোন বানিয়ে দেয়, ফলে ভারত আর সেখানে যেতে পারে না। এভাবে ধীরে ধীরে ভারতের হাত থেকে জমি চলে যাচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক দলই এ নিয়ে বেশি কথা বলে না, কারণ তাদের আমলেও তো এমনটা ঘটেছে। ভারত অনেক চেষ্টা করেছে একটি অফিসিয়াল ম্যাপে বর্ডার ফিক্স করতে, কিন্তু চীন তা কোনো মতেই হতে দেয় না, কারণ সীমান্ত অনির্ধারিত থাকলে তাদের সালামি স্লাইসিংয়ে সুবিধা হবে। এর পাশাপাশি চীন এলএসির কাছে প্যাংডা ও জিওকাংয়ের মতো 100টিরও বেশি গ্রাম বসিয়ে দিয়েছে, যেখানে সাধারণ নাগরিকদের বিনামূল্যে বাড়ি দিয়ে রেখেছে। এর মাধ্যমে তারা ভারতীয় পোস্টের ওপর নজরদারি চালায় এবং ভবিষ্যতে ভারত যাতে এসব জায়গায় আক্রমণ না করতে পারে তার জন্য এদের ঢাল হিসেবে ব্যবহার করে। চীন যখন এসব করছে, তখন ভারতও এলএসির পাশে ইনফ্রাস্ট্রাকচার বানানো শুরু করেছে এই কিছু বছর হলো। দৌলতবেগ ওল্ডি বা ডিএসডিবিও রোড এর অন্যতম উদাহরণ, যা এলএসির পাশেই তৈরি হয়েছে। ভারত যখনই কাজ শুরু করে, চীন আক্রমণাত্মক হয়ে ওঠে। প্যাংগং সোলেকে মোট 8টি ফিঙ্গার বা পাহাড়ের খাঁজ রয়েছে। ভারতীয় জওয়ানরা আগে ফিঙ্গার 8 পর্যন্ত পেট্রোলিং করত। 2020 সালের 5ই মে ভারতীয় জওয়ানরা পেট্রোলিং করার সময় ফিঙ্গার 4-এ পৌঁছলে দেখা যায় চীনারা সেখানে স্থায়ী পোস্ট বানিয়ে রেখেছে এবং ভারতীয়দের আটকে দেয়। এ নিয়ে হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ি হয় এবং দুই পক্ষের সেনারা আহত হয়। উত্তেজনা বাড়লে গালওয়ান, হটস্প্রিং, ডেপসাংয়ে দুই দেশের সেনা মুখোমুখি হয়। পরিস্থিতি খারাপ হলে উভয় দেশে মেজর জেনারেল পর্যায়েরও বৈঠক হয়। 6 জন উচ্চ পর্যায়ের কোর কমান্ডার বৈঠকে চীনা কমান্ডার পিছু হটার এবং নির্মাণ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে মিথ্যে কথা বলছিল। পরদিন 15 জুন 2020 রাতে কর্নেল সন্তোষ বাবু নিজেদের সৈন্য নিয়ে গালওয়ানে যান। সেখানে গিয়ে দেখা যায় চীনারা তো সরেইনি, উল্টে নদীর জল আটকে রেখেছিল এবং কাঁটাতার লাগানো রড নিয়ে প্রস্তুত ছিল। ভারতীয় সেনারা পিছু হটতে বললেই সেনারা অতর্কিতে হামলা চালায় এবং নদীর জল ছেড়ে দেয়। এতে 20 জন ভারতীয় সেনা শহীদ হন। কিছুদিন পর সুযোগ বুঝে ভারতীয় সেনা ওই এলাকায় পৌঁছে ওই ক্যাম্পেরই 40 জন সেনাকে অফিসিয়ালি 40 জন সেনাকে খতম করে দেয়। সংখ্যাটা নাকি আরও অনেক বেশি, তবে বিভিন্ন আর্টিকেলে 40 জন বলা হয়েছে। চীনের এটা আশা করেনি। স্যাটেলাইট ইমেজে দেখা যায় 9 জুন থেকে 16 জুনের মধ্যে চীন কত দ্রুত
আউটপোস্ট নির্মাণ করছিল। এই লড়াইয়ের পর যেসব এলাকায় ভারতের নিয়ন্ত্রণ ছিল সেখানে চলাচল সীমিত হয়ে গেছে। আজ ভারতীয় সেনারা ফিঙ্গার 4 এর বেশি যেতে পারছে না, যেখানে আগে ফিঙ্গার 8 পর্যন্ত যেত। তো একদিক থেকে দেখতে গেলে ভারতের হাত থেকেও তো জমি গেল। 2020 সালের 31শে আগস্ট দ্য হিন্দু পত্রিকার রিপোর্টে এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান যে এই ঘটনার পর ভারতের 1000 বর্গ কিলোমিটার এলাকা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে, যার মধ্যে 900 বর্গ কিলোমিটার ডেপসাংয়ে, 20 বর্গ কিলোমিটার গালওয়ানে, 12 বর্গ কিলোমিটার হট স্প্রিংয়ে, 65 বর্গ কিলোমিটার প্যাংগং সোতে এবং 20 বর্গ কিলোমিটার চুশুল এলাকায়। তো বিশেষজ্ঞরা বলছেন যে ভারত সঠিক সময়ের অপেক্ষা করছে এবং ইতিহাসের চেয়ে দ্বিগুণ গতিতে এবং অর্থব্যয়ে এলএসিতে নিজের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছে এবং চীনকে চারপাশ থেকে ঘেরার প্রস্তুতি নিচ্ছে। চীন কেবল স্থলেই নয়, সমুদ্রের স্ট্রিং অফ পার্লসের মাধ্যমে এবং পাকিস্তানকে আধুনিক অস্ত্র ব্যবহার করে ভারতের উপর চাপ বজায় রাখার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে কোনো এক সময় ভারতের সাথে চীনের যুদ্ধ তো অবশ্যই হবে এবং তার 2 ফ্রন্ট ওয়ার হবে। বর্তমানে উভয় দেশই সেই প্রস্তুতি নিচ্ছে। তাহলে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? ভারত চীন সীমান্ত কেবল কোনো পাহাড়ের খাঁজ বা কয়েকশো কিলোমিটার পাথুরের জমির লড়াই নয়, এটি আসলে এশিয়ার নিয়ন্ত্রণ ও ক্ষমতার ভারসাম্যের এক চরম ভূরাজনৈতিক যুদ্ধ। 1950 সালে তিব্বতকে দখল করে চীনের সরাসরি আমাদের সীমান্তে চলে আসা, 1962 যুদ্ধে আকসায় চীন দখল, কিংবা পরবর্তীকালে সালামি স্লাইসিং ও 2020 গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষ সবই প্রমাণ করে যে চীন কখনোই সুনির্দিষ্ট সীমানায় বিশ্বাস করে না। তাদের লক্ষ্য একটাই, সীমান্তে অস্পষ্টতা বজায় রেখে ধীরে ধীরে চাপ বাড়ানো। তবে 1962 আর আজকের ভারতের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ভারত এখন আর সীমান্তে চুপচাপ বসে নেই। ডিএসডিপিও রোডের মতো কৌশলগত হাইওয়ে নির্মাণ, আধুনিক এয়ারস্ট্রিপ তৈরি, অতিরিক্ত সেনা মোতায়েন এবং ভারত মহাসাগরে কোয়াডের মাধ্যমে চীনকে পাল্টা চাপে ফেলার কৌশল, সব মিলিয়ে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে সার্বভৌমত্বের প্রশ্নে আর 1 ইঞ্চিও ছাড় নয়। হিমালয়ের বুকে এই সংঘাতের স্থায়ী সমাধান হয়তো খুব শিগগিরই হচ্ছে না, কিন্তু ভারত এখন সম্পূর্ণ সজাগ ও প্রস্তুত। আপনার কি মনে হয়, ভবিষ্যতে এই উত্তেজনার সমাধান কি কূটনীতির টেবিলে সম্ভব, নাকি হিমালয়ের দুর্গম পাহাড়ে সংঘাত অনিবার্য? লিখে জানান আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।